আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, তোমাদের আর মাত্র একটা এক্সাম বাকি, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। তো এখনই তোমাদের সবার মনে একটা চিন্তা যে অ্যাডমিশন নিয়ে, অ্যাডমিশনে কিভাবে কি করব, কোন পাথ চুজ করব। যারা মানে সায়েন্সের আছি, মূলত যারা সায়েন্সের আছে তাদের জন্য ভিডিওটা মেক করা। তো যারা সায়েন্সে পড়ি তাদের সবার একটাই চিন্তা আসে, হয় ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল অথবা ভার্সিটি, তিনটা যে কোনো একটা, তাই না? আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো যে, আচ্ছা এর আগে আমি বলি, আমি মেইনলি তোমাদের জন্য চারটা ভিডিও মেক করবো। এক, ধরো তুমি হাঁটতেছো, তো হাঁটতে হাঁটতে এক সময় তোমার সামনে তিনটা নৌকা আসলো, যার মাধ্যমে তুমি একটা নদী পার হলো। ঠিক আছে? এখন তোমার চিন্তা হচ্ছে তুমি কোন নৌকায় পা দিবে। এটা আজকে ফার্স্ট ভিডিওতে আলোচনা করবো। অর্থাৎ তুমি কি ইঞ্জিনিয়ারিং এ যাবা, কি মেডিকেলে যাবা, নাকি ভার্সিটি প্রিপারেশন নেবে। বুঝতে পারছি? এরপর তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও এবং তোমার টার্গেট যদি হয় শুধু ইঞ্জিনিয়ারিং, হোক পাবলিক হোক প্রাইভেট, তোমার টার্গেট হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে তোমার কি করতে হবে এটা বলবো আমরা সেকেন্ড ভিডিওতে। তারপর তোমার টার্গেট যদি হয় শুধুমাত্র ভার্সিটি, আমার কোনো ইঞ্জিনিয়ারিং টার্গেট নাই ভাইয়া, আমার হচ্ছে শুধুমাত্র ভার্সিটি, তাও ঢাকা ভার্সিটি বাদে, ঢাকা ভার্সিটিও আমার টার্গেট না, আমার হচ্ছে যে কোনো একটা ভার্সিটিতে আমি একটা সিট পাইলে হইল, সেটা যদি তোমার টার্গেট হয় তাহলে কি করতে হবে সেটা আমরা বলবো 3 নাম্বার ভিডিওতে। এবং তুমি যদি বলো ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এতদিন ছিল একাডেমিকে, আমি ইঞ্জিনিয়ারিং বেস পড়াশোনাই করছি, কিন্তু আমার রেজাল্টটা ভালো হবে না, এক্সাম ভালো হয় নাই, সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে তোমাদের জন্য গাইডলাইন হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই কন্টিনিউ করবা, কিন্তু ওইটার সাথে ভার্সিটি রাখবা। কিভাবে রাখবো আমরা, সেটা নিয়ে আমরা 4 নাম্বার ভিডিওতে ডিটেলস আলোচনা করবো। বুঝতে পারছি? তো চারটা ভিডিও টোটাল মেক করবো। এখন ভিডিওটা হয়তো একটু লং হবে, কিন্তু খুবই ইফেক্টিভ হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করতেছি। তো কোন নৌকায় পা দিব এটা জানার আগে আমি তোমাদের সাথে 3টা ইফেক্টিভ স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা আমি নিজে ইউজ করছিলাম। 1 নাম্বার, অ্যাডমিশন ম্যারাথন। অ্যাডমিশন ম্যারাথন কি ভাইয়া? তোমরা এইচএসসি শেষে এখন অ্যাডমিশনে লম্বা একটা জার্নিতে ঢুকবে। ম্যারাথন হচ্ছে লম্বা রেস। ধরো, তোমরা কি কখনো ম্যারাথন দেখছো? ম্যারাথন বা বাইক রেস, বড় বড় বাইক রেস বা স্কেটিং রেস, এগুলা কি হয়, এরকম লুপ থাকে, তাই না? ধরো এখান থেকে হচ্ছে কি স্টার্টিং লাইন, তো ম্যারাথন দিবে এরকম পুরা লুপটা, ধরো কথার কথা 15 বার ঘুরতে হবে। ঠিক আছে? অ্যাডমিশন হচ্ছে একটা ম্যারাথন প্রসেস, এটা হচ্ছে খুবই লম্বা। তোমরা দেখবা, তোমরা যদি কখনো ম্যারাথন দেখে থাকো বা ম্যারাথন করে থাকো, এখন তো ম্যারাথন খুবই ফেমাস, তোমরা যদি কখনো ম্যারাথন করে থাকো তাহলে তোমরা দেখবা যে সবাই ম্যারাথনে খুবই স্লো যায়। ঠিক আছে? খুবই স্লো বলতে একদম স্লো না, আবার স্প্রিন্টের মতো খুবই ফাস্ট রান। এখানে ধরো তোমার 7.5 কিলোমিটার বা 15 কিলোমিটার বা 40 কিলোমিটার, এরকম একটা রেঞ্জ পাস করতে হয়। তো সেজন্য প্রথমে সবাই কি করে, মোটামুটি একটা স্পিডে যাত্রা শুরু করে, যেন কি করতে পারে সে সম্পূর্ণটা ফিনিশ করতে পারে। বুঝতে পারছি? অ্যাডমিশনও সেম। অ্যাডমিশন তোমার 6 মান্থ একটা জার্নি শুরু হবে, তোমার এই 6 মান্থ পুরাটা কাজে লাগাইতে হবে।
ঠিক আছে, তুমি একদম ফার্স্টে একদম অনেক স্পিডে পড়া শুরু করলা, এরকম পড়তে পড়তে তুমি 1 মাস পড়লা, তারপর দেখলা তোমার পড়ার প্রতি অনীহা চলে আসছে, তারপর কি হবে? তারপর তুমি এই যে 6 মাসের জার্নিটা, এটা পুরাটা শেষ করতে পারবা না। তো মনে রাখতে হবে অ্যাডমিশন স্পিড না, অ্যাডমিশন হচ্ছে ম্যারাথন। এখন অ্যাডমিশন ম্যারাথন এটা আমরা সবাই জানি। তো এই ম্যারাথনের ক্ষেত্রে আমি একটা সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করি। সেটা হচ্ছে, ধরো ম্যারাথন শুরু হইলো, সবাই যাওয়া শুরু করলো, ঠিক আছে, ধরো সবাই যাত্রা শুরু করলো, কিন্তু তুমি তো চাও, তুমি কি করছো, সবাই আস্তে 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 যাইতেছে, তুমি একটু পেস বাড়াইছো, তুমি পেস বাড়ানোর পর কি করতেছো, যাইতেছো যাইতেছো যাইতেছো, সবাই যখন ঘুইরা এখানে আসছে আবার, অর্থাৎ একটা লুপ কমপ্লিট করছে, তুমি তার মধ্যে 2টা লুপ কমপ্লিট করে ফেলছো বা 3টা লুপ কমপ্লিট করে ফেলছো, কারণ তুমি ফার্স্ট একটু স্পিডে গেছো। তারপর কি করছো, সবাই যে স্পিডে যাইতেছে তুমিও তাদের সাথে সেম স্পিডেই যাইতেছো। তো আলটিমেটলি কি হবে, তারা যখন 13 নম্বর লুপ শেষ করবে, তখন তোমার 15 নম্বর লুপ ফিনিশ হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছি? তো এটা বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করব, তুমি যখন অ্যাডমিশনে ফার্স্টের দিকে থাকবা, তখন তুমি মোটামুটি অনেকটা এনার্জেটিক থাকবা, অনেকটা মোটিভেটেড থাকবা। মাঝখানের দিকে তোমার অসুস্থতা আসবে, এটা আসবেই, মাস্ট। শতকরা 5% মানুষের, শতকরা 5 ভাগ মানুষের এই অসুস্থতাটা আসে না। বাকি সবাই মোটামুটি তুমি দেখবা, যত তোমার সিনিয়র ভাইয়া আছে, আপু আছে, যারা আছে সবাই দেখবা মোটামুটি অ্যাডমিশন টাইমে অসুস্থ হয়েছে মাঝখানে। এই অসুস্থতা আবার একটু লম্বা পিরিয়ডের হয়, 7 থেকে 10 দিনের মতো এরকম অসুস্থ থাকে, হয় টাইফয়েড হয়, নয়তো ডেঙ্গু হয়, নয়তো জন্ডিস হয়, চিকুনগুনিয়া হয়, যে কোনো একটা কিছু হবে। ঠিক আছে, তো তুমি যখন ফার্স্টে পড়া শুরু করবে, তো সবাই ধরো তোমার পড়া শুরু হবে কি অ্যাডমিশনে ভেক্টর দিয়ে, ম্যাথের হচ্ছে সরলরেখা দিয়ে, এবং কেমিস্ট্রি গুণগত রসায়ন দিয়ে। তো তুমি পড়তেছো, সবাই এটা পড়তেছে, তাদের আগে তাদের আগে তোমার যে সহজ কিছু চ্যাপ্টার আছে, যেমন আমি যদি বলি, ম্যাথের আছে জটিল সংখ্যা, তারপর ফিজিক্সের আছে শেষের 4টা অধ্যায়, ভৌত আলোক বিজ্ঞান, সেমিকন্ডাক্টর, নিউক্লিয়ার, আধুনিক পদার্থ বিজ্ঞান, নিউক্লিয়ার পরমাণু মডেল, এই 4টা অধ্যায়, এই 4টা অধ্যায়। তারপর হচ্ছে ম্যাথের হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার, তারপরে কেমিস্ট্রির হচ্ছে তড়িৎ রসায়ন, বা হচ্ছে প্রথম অধ্যায় যে পঞ্চম অধ্যায়টা আছে ইথানল বা ভিনেগারের যে চ্যাপ্টারটা, তুমি এই চ্যাপ্টার গুলা শেষ করে ফেললে, এগুলো পড়তে কিন্তু অনেক সময় লাগে না। ঠিক আছে, এই চ্যাপ্টার গুলো তুমি শেষ করলা, কোশ্চেন ব্যাংক কমপ্লিট করে রাখছো। এই চ্যাপ্টার গুলো যখন পড়ানো হবে, তখন যদি তুমি অসুস্থ হও, তাও কি করতে পারবে, তুমি সবার সাথে কোপ আপ করতে পারবে। আমার কথাগুলো কি তোমরা বুঝতেছো? সেজন্য কি করতে হবে, অ্যাডমিশনের প্রথম টাইমে যখন তুমি অনেক এনার্জেটিক থাকবা, অনেক মোটিভেটেড থাকবা, তখন একটু দ্রুত দ্রুত টান দিতে হবে। তারপর কিছুদিন পর তুমি কি করবে, ধরো প্রথম দিকে তুমি পড়াশোনা করতেছো 10 ঘন্টা 12 ঘন্টা, ঠিক আছে, এভারেজে। তারপর তুমি আস্তে আস্তে কি করলা, 10 ঘন্টা 12 12 ঘন্টা, পুরো 6 মাস পড়াটা কিন্তু ইম্পসিবল প্রায়। তো প্রথম দিকে তুমি পড়ছো, 1 সপ্তাহ পড়ছো এরকম, তারপর কি করলা, তুমি এভারেজে প্রত্যেকদিন 6 ঘন্টা পড়তেছো, প্রত্যেকদিন 6 ঘন্টা পড়তেছো। তোমার পড়াশোনার গ্রাফ কিরকম, ধরো প্রথমে ছিল কি, জিরো থেকে একদম, জিরো থেকে একদম এভাবে, তারপর এভাবে একটু কমে একদম সমান্তরাল যাইতেছে। এটা যখন করবা, এটা তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে। লাস্টের দিকে তুমি অনেক ডিমোটিভেটেড হবা, লাস্টের দিকে যখন এইসব চ্যাপ্টার গুলো আসবে, লাস্টের দিকে চ্যাপ্টার গুলো আসবে, তখন দেখবে তোমার আর পড়তে ইচ্ছা করবে না। কিন্তু তুমি যখন দেখবে তোমার এইসব অধ্যায়গুলো আগেই কমপ্লিট হয়ে গেছে একবার, তখন কি হবে না, তখন আর অনীহাটা আসবে না। ঠিক আছে, অনেক কথা বললাম এটা নিয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাই তোমাকে অ্যাডমিশন জার্নিটা একদম স্মুথ করতে পারে। ঠিক আছে, ধরো সবাই ভেক্টর পড়তেছে, তুমি আস্তে আস্তে ভেক্টর পড়তেছো, নিউটনীয় বলবিদ্যা পড়তেছো, সবার 3টা চ্যাপ্টার শেষ, তোমারও 3টা চ্যাপ্টার শেষ, সবার সাথে তোমার পার্থক্যটা রইল কি? বুঝতেছি। আচ্ছা, এবার হচ্ছে 2 নম্বর স্ট্র্যাটেজি। অ্যাডমিশন জার্নিতে যাওয়ার পর একটা সবার মধ্যে আতঙ্ক আসে, আতঙ্কটার নাম হচ্ছে উইকলি ফেয়ার।
উইকলি ফেয়ারটা কি? তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, বেশিরভাগ কোচিং এ 230 নম্বরে উইকলি পরীক্ষা হয়। এটার মধ্যে তুমি দেখবা যে ফার্স্ট এক্সামে তুমি যদি একজন মিডিওক্যার স্টুডেন্ট হও, তুমি যদি একদম খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট না হও, ঠিক আছে, তুমি যদি একজন মিডিওক্যার স্টুডেন্ট হও, তুমি ফার্স্ট পরীক্ষা পাবা 70 থেকে 120 এই রেঞ্জে। এটা দেখার পর তারপর এই মেসেজটা যখন তোমার বাসায় যাবে, বুঝতেছো, তুমি 230-এ পাইছো মাত্র 70, 80, 90, তোমার নিজের মধ্যে একটা হতাশা আসবে যে ভাই আমি এত পড়াশোনা করলাম, কি হলো, লাভ কি হলো, আমি পাইতেছি কত, 80, 90। কিন্তু তোমাকে জাস্ট একটা কথা বলি, এই একটা কথা যদি তুমি পুরো অ্যাডমিশন সিজনে মাইনা চলো, ঠিক আছে, তোমার আর কিচ্ছু লাগবে না। এটা হচ্ছে কোচিং এর এক্সামের নাম্বারকে দিব না, কোচিং এর এক্সামের নাম্বারকে পাত্তা দিব না। প্রয়োজনে এই লাইনটা একটা কাগজে লিখে টেবিলে সুন্দর মতো লাগায় রাখবে। তুমি কোচিং এ এক্সাম দিবা, প্রত্যেকটা এক্সামে আলাদা আলাদা স্ট্র্যাটেজি বের করবা, যে আমি আগে ফিজিক্স দিয়ে শুরু করলে ভালো হয়, আগে ম্যাথ দিয়ে শুরু করলে ভালো হয়, নাকি কেমিস্ট্রি দিয়ে শুরু করলে ভালো হয়। আমি যদি ফিজিক্স দিয়ে শুরু করি, কোন চ্যাপ্টারটা দিয়ে আগে শুরু করব, কোন টাইপের জিনিসগুলো আগে করবো, আমি কি আগে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো করব, নাকি আমি প্রথমে কনসেপচুয়াল জিনিসগুলো করব। এই স্ট্র্যাটেজি গুলা প্রত্যেকটা এক্সামের মাধ্যমে আস্তে আস্তে তুমি নিজের উপর বের করবা, নিজের উপর এক্সপেরিমেন্ট চালাবা প্রত্যেকটা এক্সামে। তুমি প্রথম এক্সামে 230-এর মধ্যে 2 পাও, 230-এর মধ্যে 2 পাও, কোনো সমস্যা নেই, এটা নিয়ে একটা ফোঁটা টেনশন করা যাবে না, ঠিক আছে। তুমি বলবা যে আমি এক্সাম দিছি, আমি, এটা আমার মেইন এক্সাম না, এখানে আমি কি করতেছি, এক্সপেরিমেন্ট চালাইতেছি নিজের উপর। আমি যখন মেইন এক্সাম দিব, আমি যখন মেইন এক্সামে বসবো, তখন আমি ফাটাই দিব। ক্লিয়ার কথা? তো এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তোমার দেখবা, তোমার ধরো তুমি যখন অ্যাডমিশনে মানে ভর্তি হবা, একটা কোচিং এ ভর্তি হবা, এক্সাম দিতেছো, তোমার সাথেই অনেকে থাকবে 230-এর মধ্যে 180 পাইতেছে, 190 পাইতেছে, তুখোর বেঁচে চলে গেছে, তুখোর বেঁচে চলে গেছে, ঠিক আছে। দিন শেষে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, এরা হয় খুবই ভালো জায়গায় চান্স পায়, নয়তো কোনো জায়গায় চান্স পায় না। কারণ এই উইকলি পরীক্ষার আবার একটা প্যাটার্ন আছে। গত বছরের যে উইকলি পরীক্ষা ছিল, ওই কোশ্চেন গুলো অনেক ক্ষেত্রে রিপিট হয়। অনেকে কোশ্চেন গুলো কালেক্ট করে, কালেক্ট করার পর কি করে, এগুলো থেকে এক্সাম দেয়, কোচিং এ ভালো মার্ক পায়, নিজে কি করে আত্মতুষ্টিতে ভুগে, তারপর লাস্টে কি করে মেইন এক্সামে যা ব্লান্ডার। তো তোমাদের কাজ কি, তোমরা যারা মিডিওক্যার স্টুডেন্ট আছো, মানে একদম টপার না, যে বুয়েটে 1 থেকে 20তম হবো, 1 থেকে 50তম হবো, ওই স্টুডেন্ট গুলো বাদ। তোমরা যারা আসো, তোমরা কি করবে, কোচিং এর এক্সামকে একটা ফোটাও পাত্তা দিবে না। কোচিং এর এক্সামে আমি 2 পাই, সমস্যা নেই। কোচিং এর এক্সামে আমি কি করবো, নিজের উপর এক্সপেরিমেন্ট চালাবো। তারপর 3 নাম্বার, এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি, রেগুলার ডায়েরি। তুমি নিজের একটা নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবে, যে আমি যদি আমার নিজের উদাহরণ দিই, আমার সময় কি ছিল, আমি রাতে 3টার দিকে উঠতাম, উঠে পড়াশোনা করতাম, তারপর ফজর নামাজ হইতো, ফজর নামাজ থেকে এসে আবার পড়াশোনা করতাম, তারপর একটু পাওয়ার নেপ নিতাম, তারপর আবার পড়াশোনা করতাম, ঠিক আছে। তারপর নাস্তা বা দুপুরের খাবার খাওয়ার পর একটু ঘুমাইতাম, বাকি করতাম, রেস্ট করতাম, ফোন চালাইতাম। এরপর কি হতো, সন্ধ্যার সময় টুকটাক যদি পড়াশোনা করতাম তো করতাম, না করলে ঘুরতাম ফিরতাম, এই শেষ আমার সারাদিনের পড়াশোনা। তারপর আবার রাতের বেলা 8টা থেকে 9টার মধ্যে ঘুমায় যেতাম। তো তুমিও নিজের এরকম একটা স্ট্র্যাটেজি বানায় নিবা, যে আমি প্রতিদিন কি রাতের বেলা পড়বো, নাকি রাতের বেলা বলতে ভোরবেলা পড়বো, নাকি আমি রাত জেগে পড়াশোনা করবো। এক একজনের ক্ষেত্রে এক এক রকম জিনিসটা কি হতে পারে, কার্যকর হতে পারে। তো তুমি এরকম নিজের বানায় নিবা। তারপর তুমি প্রত্যেকদিন শেষ করার পর ঘুমানোর আগে রেগুলার একটা ডায়েরি লিখবে। ডায়েরি কি লিখবে, এটা হইতে পারে তোমার খাতায়, এটা হইতে পারে তোমার ফোনের নোট প্যাডে। তুমি লিখবা যে আজকে আমি কি কি করছি, আজকে আমি এতক্ষণ পড়াশোনা করছি, আজকে আমি 6 ঘন্টা পড়াশোনা করছি। আর পড়াশোনার সময়টাকে অবশ্যই কি করবে, রেকর্ড করার চেষ্টা করবে।
যে আমি এতক্ষণ পড়াশোনা করতেছি, একটা টাইমার ইউজ করার মাধ্যমে, বা ফোন অ্যাপ আছে, ফোন অ্যাপের মধ্যে ফ্লিপ একটা অ্যাপ আছে, ফ্লিপ। এই অ্যাপটা অনেক ইফেক্টিভ, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। আচ্ছা, তো ধরো তুমি 6 ঘন্টা পড়াশোনা করছো, তারপর তুমি নোটপ্যাডে লিখবা যে আজকে 6 ঘন্টা পড়াশোনা করছি, এরকম এরকম হয়েছে, প্রোডাক্টিভ ছিলাম মোটামুটি, এটা এটা হয়েছে। পরের দিন তুমি লিখবা এরকম কথাই, থার্ড দিনও এরকম কথাই। তুমি যদি দেখো তোমার আগের দিন যেটা পড়ছো ওইটা থেকে একটু বাড়তেছে, তুমি বুঝবা তুমি রাইট ট্র্যাকে আছো। তুমি যদি দেখো তুমি প্রতিদিন একই কথা লিখতেছো, তাও বুঝবা তুমি রাইট ট্র্যাকে আছো। কিন্তু যদি এরকম হয় গতদিন আমি পড়ছি 6 ঘন্টা, পড়ার গ্রাফটা যদি এরকম হয়, গতদিন আমি পড়ছি 6 ঘন্টা, তারপর দিন পড়লাম 2 ঘন্টা, তারপরে দিন আবার 1 ঘন্টা 3 ঘন্টা, তারপর আবার কম কয়েকদিন পড়ি নাই, আবার কয়েকদিন 10 ঘন্টা, এরকম যদি হয় তাহলে তখন তুমি বুঝবা যে কি আমি সমস্যায় আছি। এরকম পড়াশোনা করা যাবে না, প্রত্যেকদিন ডিসিপ্লিন মেনটেন করে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি তারপর তুমি যখন ধরো অ্যাডমিশন জার্নিটা শেষ করবা, ওই ডায়েরিটা যখন তুমি দেখবা বা ওই নোটগুলো যখন তুমি পড়বা, দেখবা তোমার কাছে অনেক ভালো লাগতেছে। ঠিক আছে? তো এই এটা হচ্ছে তোমাদের জন্য 3টা স্ট্র্যাটেজি। আমি এরকম আরো স্ট্র্যাটেজি শেয়ার করব। আমার ফেসবুক পেজ হচ্ছে রিফন লার্নিং একাডেমি। সেখানে আমি বিভিন্ন গাইডলাইন সংক্রান্ত লেখালেখি করি। ঠিক আছে? আচ্ছা, তো আজকের ভিডিওর মেইন পারপাস আমরা এখন ঢুকি। এতক্ষণ অনেক কথা বলছি। মেইন পারপাস হচ্ছে আমরা কি ইঞ্জিনিয়ারিং যাব, নাকি মেডিকেল যাব, নাকি ভার্সিটি যাব, একটা একটা করে আলোচনা করি। মেডিকেল, দেশের বেশিরভাগ স্টুডেন্টের একটা কি থাকে, স্বপ্ন থাকে যে আমি মেডিকেলে পড়বো। ঠিক আছে? মেডিকেলের প্রতি প্যাশনেট থাকে। তো মেডিকেল যদি তুমি পড়তে চাও, সেক্ষেত্রে তোমার প্রচন্ড রকমের প্যাশনেট হতে হবে। প্যাশনেট হতে হবে যে না, আমি মেডিকেল পড়বো, এই জিনিসটা আমার ভালো লাগে, এই জিনিসটা আমার রক্ত, এই জিনিসটা আমার সবকিছু, এটা হতে হবে। দুই, তোমাদের এক্সাম হয়েছে শর্ট সিলেবাসে, কিন্তু মেডিকেল এক্সাম হবে ফুল সিলেবাসে। ঠিক আছে? তোমাদের এক্সাম হচ্ছে শর্ট সিলেবাসে, কিন্তু মেডিকেল হবে ফুল সিলেবাসে। তোমার শর্ট সিলেবাস কতটুকু কমপ্লিট আছে, শর্ট সিলেবাস কতটুকু কমপ্লিট আছে, ফুল সিলেবাস কতটুকু, সবকিছু অ্যানালাইসিস করে তারপর তুমি মেডিকেলে ঢুকবা। কারণ মেডিকেলে ঢুকার পর ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ে তারা ভার্সিটি সহজে ক্র্যাক করতে পারে, কিন্তু যারা মেডিকেলে পড়ে তাদের জন্য ভার্সিটি ক্র্যাক করা অনেকটা। তো শেষে যেন এরকম না হয় যে তুমি মেডিকেল প্রিপারেশন নিতেছো, কিন্তু আলটিমেটলি কি হলো না, তোমার মেডিকেলও হইলো না, ভার্সিটিও হইলো না। এটা হচ্ছে কি একদম মিডিওকর স্টুডেন্টদের জন্য। মিডিওকর বলতে কি, লো মিডিওকর বা নিম্ন মধ্যবিত্ত যেটাকে বলা হয়, সবাই তো একরকম হবে না, তাই না? তো তাদের জন্য হচ্ছে তুমি নিজে বুঝে তুমি কতটুকু এফোর্ট দিতে পারবা, সেটা অনুযায়ী ভার্সিটি এবং মেডিকেল প্রিপারেশন নিবা। আর যারা মিডিওকর স্টুডেন্ট আসো বা টপার স্টুডেন্ট আসো, তোমাদের যদি টার্গেট হয় মেডিকেল, চোখ বন্ধ করে মেডিকেল একটা কোচিং এ ভর্তি হবা, প্রতিদিন এক্সাম দিবা, প্রতিদিন পড়াশোনা করবা, শেষ। বুঝতে পারছি? মেডিকেল নিয়ে যদি আমি আরেকটু কথা বলি, মেডিকেল নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো না, এখানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটার উপর আমি বলি। 3 নম্বরে, পড়াশোনার ক্ষেত্রে প্রচুর ধৈর্য রাখতে হবে। কারণ কি জানো, তোমাদের মেডিকেলে প্রচুর মুখস্থ করতে হবে। একই পড়া বারবার 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 করতে হবে। মেডিকেল কোচিং এ দেখবা 3 মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে যায়। ঠিক আছে? তারপর কি করতে হয়, ওই পড়াগুলাই আবার পড়তে হবে, ওই পড়াগুলাই আবার পড়তে হবে, ওইটার উপর আবার এক্সাম দিতে হয়। তো প্রচুর পরিমাণে ধৈর্য রাখবে, লাগবে। 4 নম্বরে, তুমি হয় শুধু অফলাইন কোচিং করতে পারো, অথবা অনলাইনে পড়বা আর অফলাইনে এক্সাম দিবা। তবে মেডিকেলের ক্ষেত্রে সম্ভবত আমি যতজনের কাছ থেকে দেখছি, আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলে, অফলাইনে পড়াটাই বেটার। অফলাইনে ক্লাস করা প্লাস অফলাইনে এক্সাম দেওয়া। অনলাইনেও এখন ভালো, অনেক ভালো। তুমি যদি অনলাইনে যদি তোমার ক্লাসের প্রতি মনোযোগ থাকে, তবে অবশ্যই তুমি অনলাইনে ক্লাস করবা। বা হয়তো এরকম হলো যে তুমি এই চ্যাপ্টারটা পারো, বা কিছু কিছু সমস্যা আছে, তখন তুমি ওই টপিকগুলো অনলাইনে দেখো, এটা তুমি অফলাইন ক্লাসে গেলা না। সময়টা খুবই ইম্পর্টেন্ট, টাইমটাকে ভালো মতো ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে? 5 নাম্বার, মেট খোঁজা। মেট কি? তোমার পড়াশোনা, স্টাডি মেট। যে তোমার মতো মেন্টালিটির আছে,
ঠিক আছে, এরকম যার সাথে তুমি একটা কম্পিটিশন রাখতে পারো যে ওর 5টা চ্যাপ্টার শেষ, আমার মাত্র 4টা চ্যাপ্টার শেষ কেন হবে, ওর 5টা চ্যাপ্টার শেষ হয়েছে, আমার 6টা চ্যাপ্টার শেষ হবে। এরকম একটা কম্পিটিশন যেন দুজনের মধ্যে থাকে। এরকম যদি দুজন ফ্রেন্ড থাকো, তাহলে কি হয়, তোমাদের পড়াশোনা অনেক আগায়। যে আমার ওই বন্ধু এক্সামে পাইছে কত 85, আমার এই সপ্তাহে 90 পাইতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তো মেডিকেলের জন্য এই কথাবার্তা ছিল। এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং। যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রতি প্রচন্ড রকমের প্যাশনেট, প্লাস এক্সাম ভালো হয়েছে। ইঞ্জিনিয়ারিং প্যাশনের ক্ষেত্রে তোমার বুঝতে হবে তুমি কি শুধু বুয়েটে পড়তে চাও নাকি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও। এই জিনিসটা তোমাকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, এরপর প্লাস যাদের এক্সাম ভালো হয়েছে তারা তো চোখ বন্ধ করে অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কি করবে, নেবে। যাদের এক্সাম অনেক ভালো হয়েছে প্লাস ইঞ্জিনিয়ারিং এর প্রতি প্যাশনেট, তারা তোমাদের জন্য একটা বেস্ট ডুও হচ্ছে কি অনলাইন ক্লাস প্লাস অফলাইন এক্সাম। এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো ইঞ্জিনিয়ারিং এর জন্য কিভাবে কিভাবে পড়তে হবে, কিভাবে কিভাবে কি। ঠিক আছে, তো আমি যদি একটু বলি, অনলাইনে ক্লাস করবা আর অফলাইনে এক্সাম দিবা। তোমার ইঞ্জিনিয়ারিং এর প্রতি প্যাশনেট আছে, তোমার এক্সাম ভালো হয়েছে, গত বছরের সার্কুলার গুলো চেক করো কোনটা হইলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বসা যায়। বুঝতেছি, তাদের জন্য কি চোখ বন্ধ করে ডিরেক্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, সাথে ভার্সিটির জন্য বায়োলজি টুকটাক করবা। মানে তোমার যদি এরকম হয় যে না আমি পাবলিকে না হইলে আমাকে প্রাইভেটে দিবে না বাসা থেকে, এরকম যদি হয় তাহলে টুকটাক বায়োলজি পড়বা। আর যদি এরকম হয় যে না আমি যদি পাবলিকে না হয় আমাকে প্রাইভেটে দিবে, বায়োলজি ধরার কোনো দরকার নাই, তুমি শুধু চোখ বন্ধ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য একটা যেটা মেইন জিনিস সেটা হচ্ছে চিল মাইন্ডে থাকা। এই জিনিসটা অনেক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার এক্সাম যেরকমই হোক, কোচিং এর এক্সাম যেরকমই হোক, তোমাকে কি করতে হবে, চিল মাইন্ডে থাকতে হবে। তোমার যতই পড়াশোনার জন্য কি করতে হবে, তোমার চিল মাইন্ডে থাকতে হবে। তো এটা ছিল ইঞ্জিনিয়ারিং এর কথাবার্তা। ভার্সিটি, তোমাদের যাদের ঢাকা ভার্সিটি এই ইউনিট টার্গেট নাই, ঢাকা ভার্সিটি এই ইউনিট টার্গেট নাই, তোমরা ভার্সিটি প্রিপারেশন নিবা। ঠিক আছে, তোমার হচ্ছে কি এরকম টার্গেট যে আমার যে কোনো একটা ভার্সিটির সিট হইলেই হইল, জাহাঙ্গীরনগর হোক, জগন্নাথ হোক, খুলনা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, যে কোনো ভার্সিটি আমার একটা সিট হইলে হইলো। আমি এখানে কোনো ভার্সিটিকে ছোট করতেছি না বা কিছু করতেছি না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের প্রশ্নগুলা অনেকখানি অনেকখানি ইঞ্জিনিয়ারিং অনেকখানি ইঞ্জিনিয়ারিং এর সাথে মিলে। ঠিক আছে, গত বছরের প্রশ্নটা যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে আইআইটি জেই থেকে ডিরেক্ট তুলছে 98 সালে, বা পুরান যেগুলো আসছিল বা ইঞ্জিনিয়ারিং এ যেগুলো মেইনলি পড়ানো হয় ওগুলা ডিরেক্ট কি করছে, তুলছে ফিজিক্সে ম্যাথে। ঠিক আছে, তো যারা শুধু ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তারা বেশিরভাগই পারে না। এবার ঢাকা ভার্সিটি কি করছে, 550 সিট খালি রেখে এক্সাম শুরু মানে ক্লাস শুরু করছে। তো বুঝতেছো, মিনিমাম রিকোয়ারমেন্ট কেউ ফিল আপ করতে পারতেছে না। তো তোমার যদি ভার্সিটি প্রিপারেশন হয় এবং তুমি যদি ঢাকা ভার্সিটির এই ইউনিটে পড়তে না চাও, তাহলে তুমি চোখ বন্ধ করে ভার্সিটি কোশ্চেন ব্যাংক কিনবা, ভার্সিটির ক্লাস করবা, তোমার একটা সিট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে যাদের টার্গেট, আমি তখন যেটা বলতেছিলাম ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি, এটা কি আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্যাশন আছে, বা আমার ভার্সিটির এই ইউনিটের প্রতি ইচ্ছা আছে, আমার ইঞ্জিনিয়ারিং প্যাশন আছে, আমাকে প্রাইভেট ভার্সিটিতে দিবে না, আমি হচ্ছে কি একটা পাবলিকের সিট লাগবেই, তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিবা, অবশ্যই নিবা। যে ঢাকা ভার্সিটি আমার ইচ্ছা আছে, তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিবা, সাথে পাশাপাশি ভার্সিটির বায়োলজি রাখবে। বায়োলজি তুমি চাইলে কোথাও পড়তে পারো, কিন্তু পড়া লাগে না। ভার্সিটি তুমি মানে ভার্সিটির বায়োলজি তুমি নিজের মতো পড়তে পারবা। এতদিন পড়ছো না বায়োলজি, বায়োলজি টুকটাক কি করবা, বইটা পড়বা, বই পড়ার পর কি আছে, কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকে যেগুলো আছে সেগুলো তুমি পড়বা, শেষ। আর ইঞ্জিনিয়ারিং পড়াটা তুমি কন্টিনিউ করবে। পাশাপাশি ভার্সিটি যে কোশ্চেন ব্যাংক গুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য, সেগুলাও কি করবা, হাতে হাতে সলভ করার চেষ্টা করবা। সেক্ষেত্রে তোমার কি করতে হবে, এফোর্ট দিতে হবে একটু বেশি। কিন্তু অন্যদিকে তুমি করতে পারবা কি,
ইঞ্জিনিয়ারিং এ যে একদম হার্ড ম্যাথ গুলো আছে সেগুলো তুমি দেখা মাত্রই চাইলে স্কিপ করতে পারো, যে না ভাই এগুলো আমি করবো না, আমি ভার্সিটির দিকেও আমি আগাইতেছি, ইঞ্জিনিয়ারিং এর দিকেও আগাইতেছি। বুঝতে পারছো? তারপর একটা সার্টেন টাইম পর তুমি বুঝতে পারবা যে না আমার ক্যাপাবিলিটি কতটুকু। তুমি যখন কোচিং এক্সাম দিবা তখন তুমি এই জিনিসগুলো বুঝতে পারবা যে না আমি তো ইঞ্জিনিয়ারিং এর জন্য কি পারফেক্ট আছি, তো আমি ভার্সিটি প্রিপারেশন এখন আর নিবো না, আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে চলে যাবো। বা তুমি যদি এখন আমার ইঞ্জিনিয়ারিং আমার দ্বারা হইতেছে না, তখন বলবো যে না আমি আর ইঞ্জিনিয়ারিং করবো না, আমি হচ্ছে ভার্সিটির দিকে চলে যাবো। এটা একটা গেল। আরেকটা হচ্ছে লাস্ট, মেডিকেল প্লাস ভার্সিটি। এটা হচ্ছে খুবই টাফ একটা জিনিস, খুবই টাফ একটা জিনিস। মেডিকেল পড়ার পর ভার্সিটি অনেক টাফ। ঠিক আছে, তুমি বলতে পারো যে ভাই মেডিকেলে তো আমরা ক্যালকুলেটর ছাড়া করি, ভার্সিটিতে আমরা ক্যালকুলেটর ছাড়া করব, তো এখানে তো মিল থাকার কথা, কিন্তু আসলে এটাতে মিল নাই। কেন নেই? কারণ তুমি মেডিকেলে থিওরি পড়বা, বেশিরভাগ জিনিস দেখবা তোমার সব আসতেছে থিওরি, কিন্তু ভার্সিটিতে ম্যাথ আসবে তোমার। ঠিক আছে, তো তোমার কি করতে হবে, মেডিকেলের প্রিপারেশনও রাখতে হবে, তোমাদের যাদের মেডিকেল কি আছে প্যাশন আছে, তোমাদের মেডিকেল প্রিপারেশনও রাখতে হবে সাথে। তোমার যদি মনে হয় না মেডিকেল আমাকে দিয়ে সম্ভব না, তো সেক্ষেত্রে তোমার ভার্সিটি প্রিপারেশন রাখতে হবে। এক্ষেত্রে তোমাদের আমার একটা ভালো জিনিস হচ্ছে, মানে খুবই ভালো একটা দিক হচ্ছে মেডিকেল এক্সাম অনেক আগে হয়ে যায়। মেডিকেল এক্সাম অনেক আগে হয়, তারপরে তোমরা একটা এনাফ সময় পাও, 1 মাস থেকে 1.5 মাস এরকম একটা সময় পাওয়া যায় ভার্সিটির এক্সাম গুলো শুরু হওয়ার জন্য। তো সেক্ষেত্রে তোমরা যে সময়টা পাবা, সেক্ষেত্রে ভার্সিটি কমপ্লিট করতে পারবে। কিন্তু একটাই শর্ত, হতাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। ঠিক আছে, প্রত্যেকদিন পড়তে হবে, পড়ায় কোনো বোরিংনেস আনা যাবে না, যে এত পড়তেছি হইতেছে না, ভাল লাগতেছে না, এটা চিন্তাও করা যাবে না। তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, শেষ। তুমি শুধু একটা কথা বলি, শুধু লাস্ট, ইনপুট নিয়ে চিন্তা করবা, আউটপুট কি হইতেছে কোনো চিন্তা করার দরকার নেই, একটুও দরকার নেই। তুমি ইনপুট কি দিতেছো, তুমি যদি ধরো, কথার কথা আমি যদি বলি, তুমি যদি ল্যাংড়া আমের গাছ লাগাও, সেখান থেকে তোমার ল্যাংড়া আমই হবে। তুমি যদি হিমসাগর আমের গাছ লাগাও, সেখান থেকে তোমার হিমসাগর আমই হবে। তো তোমার রেজাল্ট কি হইতেছে, তুমি যদি হিমসাগর আম লাগাও তোমার ফজলি আম কিন্তু হবে না। বুঝতেছো কি বলতেছি? তো সেক্ষেত্রে তোমার, তুমি কি লাগাইতেছো, কি ইনপুট করতেছো, সেটাই তোমার জন্য ইম্পর্টেন্ট। তোমার আউটপুটে কি আসতেছে সেটা তো আসবেই, যেটা আসার সেটা আসবেই। তো ক্লিয়ার সবাই? তো লাস্ট একটা কথা বলি, 1 মিনিট টাইম, আমি 1 মিনিট সময় নিব। ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে। তো তোমাদের জন্য, তোমাদের তো অ্যাডমিশন অনেক লম্বা একটা জার্নি, তো তোমাদের মেন্টর প্রয়োজন হবে না, এটা কোনো কিন্তু কি প্রমোশনাল কিছু না। ঠিক আছে, তোমরা জিনিসটা দেখো, তোমাদের মেন্টরের প্রয়োজন হবে না। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা আর ভার্সিটি প্রিপারেশন নিবা, তোমাদের জন্য একটা ফ্রি মেন্টরশিপ প্রোগ্রাম, ফ্রি মেন্টরশিপ প্রোগ্রাম। এখানে কি হবে, আমার একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, বিফল একাডেমি স্টুডেন্টস গ্রুপ। তো এই গ্রুপে প্রত্যেক উইকে একটা করে পোস্ট হবে। সেই পোস্টে তোমরা কমেন্ট করবে যে ভাইয়া আমার এই এই সমস্যাগুলো হইতেছে, আমি পড়াশোনায় এই এই জায়গায় আটকাইতেছি, এই এই স্ট্র্যাটেজি গুলো আমি ফলো করতেছি, ঠিক হইতেছে কিনা। ঠিক আছে, তো এগুলা তোমরা কি করবে, কমেন্টে শেয়ার করবে। তোমার সমস্যা ছোট হোক বা বড় হোক, আমি প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। এক্ষেত্রে তোমার দুইটা লাভ হবে। কি কি দেখো, 1 নাম্বার লাভ, তোমার যে সমস্যাটা হইতেছে সেটা তুমি সলিউশন পাইতেছো। 2 নাম্বার লাভ, তোমার যেটা মনে হইতেছে যে না তোমার একটা সমস্যা হইতেছে, কিন্তু তুমি সমস্যাটা বুঝতে পারতেছো না। হয় না এরকম, যে আমার এই সমস্যাটা হইতেছে কিন্তু সমস্যাটা আসলে আমি ধরতেই পারতেছি না আমার কি সমস্যা হইতেছে। তো তুমি যখন ওই পোস্টের কমেন্ট বক্সটা দেখবা, তো তখন তুমি ধরতে পারবা যে না ঠিক আছে ওরও এই সমস্যাটা হইতেছে, মানে আমারও এই সমস্যাটাই হইতেছে। আচ্ছা আমার তো এই সমস্যাটা বুঝতেছি আমি, তো সেটা দেখতে পারবা, ওইখান থেকে কি করতে পারবা, সলিউশনটা বের করতে পারবে। এই ছিল আজকের ভিডিও। সামনের ভিডিওতে আরো 3টা ভিডিও আপলোড হবে, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি। তো সেই পর্যন্ত সবাইকে শুভকামনা।
আল্লাহ হাফেজ।